নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার গ্রামীণ হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দিলে কি হয়, পরবর্তীকালে আমি যখন নতুন করে ভিডিও আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে। ওই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে চলুন আজকের যে রোগটা বা ওষুধ সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে। আজকের যে রোগ বা ওষুধটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে বুকে যে কফ কাশির ক্ষেত্রে বা বুকে জমে থাকা কফ অর্থাৎ লাংসে জমে থাকা কফ কিভাবে আপনারা হোমিও ঔষধ সেবন করে এবং কি ঔষধ সেবন করে আপনি এই বুকে লাংসে জমে থাকা কফ সহজভাবে বার করবেন, তরল করে বার করবেন। তাহলে চলুন আজকের এই বুকে জমে থাকা কফ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে কি ওষুধ ব্যবহার করবেন সেটা হচ্ছে কি অ্যান্টিমটাট। এই অ্যান্টিমটাট হোমিও ওষুধটা আপনার যে বুকে জমে থাকা কফ খুব সহজে কিন্তু বের করে দেবে, কিন্তু এর কিছু বিধিনিষেধ আছে। কিভাবে ব্যবহার করবেন, কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত জেনে নেব। এই যে অ্যান্টিমটাট হোমিও ওষুধটা আমরা সাধারণত ব্যবহার করব রোগীর প্রথম অবস্থা হচ্ছে কি ঘর্মাক্ত এবং নির্জমতা, অর্থাৎ খুব দুর্বল প্রকৃতির হয়ে শুয়ে থাকবে এবং মাথায় অল্প বিস্তর ঘাম থাকবে, এমনকি তার কথা বলার শক্তি পর্যন্ত থাকবে না। মাঝে মধ্যে এতটা কাশি হবে কিন্তু কফ উঠবে না। এই কাশিতে এমন প্রকৃতির লাংসে কফ জমে থাকে, আমাদের যে বুকের ডান সাইডে যে একটা লাংস আছে অর্থাৎ ফুসফুস আছে, সেই ফুসফুসে কিন্তু অসংখ্য বায়ুছিদ্র আছে। সেই বায়ুছিদ্রে ঠান্ডাজনিত কারণে সে নিউমোনিয়া হোক, ব্রঙ্কোনিউমোনিয়া হোক, জ্বর কাশি হোক, যে কোনো কারণে যদি লাংসের মধ্যে কফ জমে যায়, সহজে না উঠতে চায়, শ্বাসকষ্ট ভাব চলে আসে, দম হাইপাই করতে থাকে, সেখানে কিন্তু অবশ্যই করে অ্যান্টিমটাট ব্যবহার করা হবে। বিশেষ করে যদি এমনই হয় যে হাজার কাশিতেও কফ একটু উঠছে না, তরল হচ্ছে না, আপনি ট্যাথো দিয়ে দেখছেন যে শুধু কেবলমাত্র গলা ঘড়ঘড় করছে কিন্তু কখনো কফ উঠছে না, কফ তুলে ফেলার শক্তি বা ক্ষমতা তার মধ্যে নেই, এত দুর্বল হয়ে গেছে শরীরটা, এই অ্যান্টিমটাট সেখানে যদি আপনি ব্যবহার করেন, আপনার যে লাংসে বা ফুসফুসে কফ যে ঘড়ঘড় করছে সেই ঘড়ঘড় কফটা কিন্তু খুব সহজে উঠে আসবে। যদি অল্প বিস্তর জ্বরও থাকে, ধরুন আপনার নিউমোনিয়া হয়েছে, ব্রঙ্কোনিউমোনিয়া হয়েছে, আপনার ঘুংড়ি কাশি হয়েছে, বুকে প্রচুর পরিমাণে ঘড়ঘড় শব্দ, আপনি ট্যাথো দিয়ে দেখছেন যে ঘড়ঘড় শব্দ পাচ্ছেন কিন্তু কফ উঠছে না, সেখানে ব্যবহার করবেন। চোখ বুঝে ব্যবহার করুন, দারুণভাবে কাজ পাবেন। দেখবেন ব্রঙ্কোনিউমোনিয়া হোক, নিউমোনিয়া হোক, ঘুংড়ি কাশি হোক, সর্দিজনিত কফ কাশি হোক, লাংসে যখন প্রচণ্ড পরিমাণে কফ জমে যায়, অ্যান্টিমটাটের রোগীর বিশেষ লক্ষণ, রোগীর চোখ যেন জ্যালসিমিয়ামের মতো ঝুলে থাকে, কথা বলার ক্ষমতা পর্যন্ত থাকে না, চুপ করে শুয়ে থাকতে ইচ্ছা করে এবং সবসময় চুপ করে শুয়েও থাকে। সবাই দেখতে পায় যে বুকে প্রচণ্ড পরিমাণে কফ, শ্বাসকষ্ট, হাঁ করে দম নিচ্ছে, কিন্তু কোনোভাবেই সেই কফটাকে তুলতে পারছে না, হাঁ করে দম নিচ্ছে, শ্বাসকষ্ট প্রকৃতির। ইপিকাকে কি আছে, গলা ঘড়ঘড় সাঁই সাঁই আছে, কিন্তু অ্যান্টিমটাটে কেবলমাত্র গলা ঘড়ঘড় রালস পায়। ইপিকাকে কি হয়, অনেকক্ষণ কাশতে কাশতে খানিকটা হলেও কফ উঠে যায়, কিন্তু অ্যান্টিমটাটে কোনোভাবেই কফ তুলতে পারে না। ইপিকাকে শরীর এত দুর্বল থাকে না, কিন্তু অ্যান্টিমটাটে শরীরটা ভীষণভাবে দুর্বল থাকে, যার জন্য সে কেসে কফটাকে তুলতে পারে না। রোগী এমন দুর্বল হয়ে শুয়ে পড়ে থাকে, বাড়ির আত্মীয় স্বজন পরিজন দেখে চিন্তায় পড়ে যায়, মনে হয় রোগীটার কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে। ওই জন্য দেখবেন নিউমোনিয়া বা ব্রঙ্কোনিউমোনিয়া যখন হয়, রোগী এত দুর্বল প্রকৃতির হয়ে যায় যে কফটাকে তুলে ফেলার চেষ্টা করে কিন্তু পারে না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে অ্যান্টিমটাট ব্যবহার করবেন, ভীষণভাবে উপকার পাবেন। এবার আসি কলেরার ক্ষেত্রে অ্যান্টিমটাট আপনারা কীভাবে ব্যবহার করবেন। অ্যান্টিমটাটের জিভ দেখবেন অ্যান্টিমফ্লুডের মতো সর মাখানো টাইপের, মাথা চালা দেয়, শুয়ে থাকে, মাথা এদিক ওদিক করে নাড়তে থাকে, কিন্তু সেখানে কিন্তু অ্যান্টিমটাট আপনারা ব্যবহার করবেন না। জিভে দুধের মতো সর পড়ে থাকে, সঙ্গে বুকে ঘড়ঘড়ানি কফ থাকে, কোনোভাবে কফ সে তুলতে পারে না, মুখে অল্প বিস্তর বা কপালে অল্প বিস্তর ঘাম থাকে, মাথা চালা দেয়, মাথা নাড়তে থাকে। এই রকম লক্ষণ দেখলে আপনার অবশ্য করে বুকে জমাজনিত কফটাকে তুলে বার করতে অ্যান্টিমটাট অবশ্যই করে ব্যবহার করবেন। কিন্তু কত শক্তি ব্যবহার করবেন
অ্যান্টিমটাট আপনারা সেখানে 6 পোটেন্সি ব্যবহার করবেন, 30 পোটেন্সির ওপরে আপনারা ব্যবহার করবেন না। ওখানে নিম্ন শক্তি ব্যবহার করতে হয়, কিন্তু একটু ঘন ঘন ব্যবহার করতে হয়। আপনারা অ্যান্টিমটাট 6 ব্যবহার করুন। বয়স্ক হোক কোনো সমস্যা নেই, বাচ্চাদের হলে তো কোনো কথা নেই। অ্যান্টিমটাট আপনারা সেখানে 3x ব্যবহার করতে পারেন, তবে 3xটা কিন্তু সমস্ত কোম্পানির পাওয়া যায় না। আপনারা সেটদি কোম্পানি পেয়ে যাবেন 3x, কিংবা অনলাইনে সার্চ করে দেখে নিতে পারেন যে অন্যান্য কোম্পানি কোনো 3x ডাইলুশন তৈরি করে কিনা। যদিও তৈরি করে, আপনি পাবেন কিনা সেখানে অনলাইনে সার্চ করবেন। কিভাবে সার্চ করবেন? গুগল গিয়ে সার্চ করবেন। অনলাইনে গুগলে গিয়ে সার্চ করলে আপনারা সমস্ত ওষুধের ডিটেলস কিভাবে পাবেন সেখানে ডিটেলস অনেক সময় দেখা যায়। নাহলে আপনারা যারা অনলাইনে সার্চ করতে জানেন বা অনলাইনে জিনিসপত্র কিনে থাকেন, তারা কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন, ইন্ডিয়া মার্ট এই সমস্ত অনলাইন অ্যাপসে অনলাইন মার্কেটিংয়ে দেখে নিতে পারেন। যাই হোক, তাহলে অ্যান্টিমটাট আপনার বুকের জমাজনিত কফ বের করতে ব্যবহার করবেন 6 কিংবা 30 পোটেন্সি। 30 পোটেন্সির ওপরে আপনারা বুকের জমাজনিত কফটাকে বের করতে ব্যবহার করবেন না। 3x ব্যবহার করুন, 6 ব্যবহার করুন, কিংবা 30 পর্যন্ত ব্যবহার করুন। তবে 6 পোটেন্সি আমি ব্যবহার করে দেখেছি, ভীষণভাবে কাজ পাই আমি। যাই হোক, তাহলে অ্যান্টিমটাট এই বুকে জমাজনিত কফের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু বলে দিলাম। এবার দিনে কবার করে ব্যবহার করবেন রোগের উপরে ডিপেন্ড করবে। যদি কফ কাশিজনিত কারণ হয়, সামান্য কফ কাশিজনিত কারণ নিউমোনিয়া হয়নি, ব্রঙ্কো নিউমোনিয়াও হয়নি, সামান্য কফ কাশিজনিত কারণে ঠান্ডা লেগে গিয়ে বুকে লাংসে কফ জমে গেছে, বায়ুনলিতে বায়ুছিদ্রগুলো যে আছে সেখানে কফে জাম হয়ে গেছে, আঠার মতো হয়ে গেছে, সেখানে আপনারা অ্যান্টিমটাট 6 পোটেন্সি সকাল, দুপুর, বিকাল, রাতে 4 বার করে ব্যবহার করুন। যদি অতিরিক্ত শ্বাসকষ্ট থাকে যে এমনই দেখছেন হাঁ করে দম নিচ্ছে, তার এতটা কষ্ট হচ্ছে কপালে ঘাম চলে আসছে, তার এইরকম যদি একটু গুরুতর অবস্থা দেখেন, তাহলে আপনারা কি করবেন? দিনে 5-6 বার করে ব্যবহার করুন। অ্যান্টিমটাট 6 পোটেন্সি কিংবা 30 পোটেন্সি 1 ফোঁটা করে দিনে 5-6 বার করে ব্যবহার করুন। যদি এমনই দেখেন যে নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া এইরকম প্রকৃতির হয়ে গেছে, অ্যান্টিমটাট 6 বা 30 পোটেন্সি কিংবা 3x পোটেন্সি ঘন্টায় ঘন্টা সেবন করাতে থাকুন। দেখবেন যে শ্বাসকষ্টের যে প্রকৃতিটা আস্তে আস্তে কিন্তু দারুণভাবে কাজ করে যাবে। আমরা যখন দেখি যে বুকে ঘড়ঘড়ানির শব্দটা প্রচুর পরিমাণে আছে কিন্তু কোনোভাবে সে কফ তুলতে পারছে না, তখন আমরা একটা কাজ করে থাকি। একটা সুতির ন্যাকড়া নেবেন, সুতির ন্যাকড়া নিয়ে আপনারা কী করবেন? সেটাকে একটা গরম উনান কিংবা আপনি যে প্রকার হোক, একটু সুতির ন্যাকড়াটাকে গরম করবেন। গরম করে সহ্য অনুযায়ী আপনি বুকে চাপা দিয়ে দিন। এই বুকটাকে চাপা দিলে দেখবেন যে কফটা খুব সহজে গলে কিন্তু বেরিয়ে আসছে। কারণ কি না, অতিরিক্ত ঠান্ডাজনিত কারণে বুকের লাংসে যে বায়ুছিদ্র আছে, সেই বায়ুছিদ্রগুলোতে কফটা জাম হয়ে গেছে। আপনি যদি সুতির কাপড়টা গরম করে গরম স্যাঁক হিসেবে বুকের ওপর চাপা দেন, দেখবেন কফটা কিন্তু গলে খুব সহজে বেরিয়ে আসছে। আপনি যে দেখছেন যে ঠান্ডাজনিত কারণে তার বুকটা শীতল হয়ে গিয়ে বুকটা লাংসটা সিক্ত হয়ে গেছে, লাংসটা এতটা সিক্ত হয়ে গেছে যে সেখানে একটা ঠান্ডার ধার ধরে নিয়েছে, কোনোভাবেই সে কফটাকে বের করতে পারছে না, তখন আপনি ওই গরম কাপড়টা বা সুতির কাপড়টা জাঁকানোর ফলে, ঘুরিয়ে দেওয়ার ফলে, পুলটি হিসেবে দেওয়ার পরে, স্যাগ হিসেবে দেওয়ার পরে দেখবেন কফটা বের হতে শুরু করেছে। এইভাবে কিন্তু আপনার আনুষঙ্গিক ঘরোয়া ট্রিটমেন্ট নেবেন, তবে কিন্তু ওষুধপত্র খুব সহজভাবে কাজ করবে। নাহলে শুধু ওই ওষুধের উপরে নির্ভর করে আপনারা বসে থাকবেন, তাহলে কিন্তু গালে হাত পড়ে যাবে। যে কোনো রোগের ক্ষেত্রে ডাক্তারের ওষুধের সাথে সাথে সে আমি হোক, অন্য কোনো ডাক্তার হোক, সবার সাথে সাথে ঘরোয়া কিছু ট্রিটমেন্ট আনুষঙ্গিক হিসেবে আপনারা করবেন, দেখবেন খুব উপকার পাবেন। এর জন্য কোনো পয়সা লাগে না, শুধু সময় দিতে হয় আর একটু মাথা খাটাতে হয়। ডাক্তারদের পরামর্শ নেবেন, যদি প্রয়োজন হয় আমাকেও ফোন করতে পারেন। যাই হোক, অতিরিক্তভাবে আর কথা না বাড়িয়ে অ্যান্টিমটাট বুকের জমাজনিত কফ বার করতে কীভাবে ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করবেন সেটা কিন্তু বলে দিলাম। আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন, দিলে কী হবে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি নোটিফিকেশান সহ আগে পেয়ে যাবেন। আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবেন। লাইক করলে কী হয়, ভিডিও তৈরির উৎসাহ বাড়ে, ইচ্ছা শক্তি বাড়ে। আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। ততক্ষণে আপনারা কিন্তু ভালো থাকবেন। নমস্কার।